বাংলা কিন্তু একটা প্রবাদ আছে। বাংলা একটা প্রবাদটা কি? একটা হচ্ছে ধরো তোমার একটা কান আছে, আরেকটা মাথা আছে। বাংলা অনুরূপভাবে এই কানের সাথে আমরা আসতেছি তড়িৎ, আরেকটা হলো চুম্বক। এখন মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপার, বাংলা একটা কথা আছে, তুমি যদি কান ধরে টানো, তাহলে কান ধরে টানলে অটোমেটিকলি কি আসবে সাথে? মাথা আসবে। তার মানে কান টানলে মাথা আসে। অনুরূপভাবে এই তড়িৎ আর চুম্বকের ব্যাপারটা হচ্ছে অনুরূপ, একই রকম। কোথাও যদি তড়িৎ প্রবাহ থাকে তাহলে সেখানে অটোমেটিক্যালি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, বা কোথাও যদি চুম্বক ক্ষেত্র থাকে আসলে সেখানে তড়িৎ প্রবাহ পাওয়া যেতে পারে। আসলে চুম্বক ক্ষেত্র না, চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন যদি হয় কোনো কারণে, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ কান টানলে যেমন মাথা আসে, মাথা টানলে কিন্তু কানও আসে। অর্থাৎ যেখানে তড়িৎ প্রবাহ আছে সেখানে অটোমেটিক্যালি চুম্বক ক্ষেত্র পাবো, আর যেখানে চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন আছে সেখানে আমরা একটা তড়িৎ প্রবাহ পাবো। এই যে কোথাও যে তড়িৎ প্রবাহ প্রদান করলে অটোমেটিক্যালি যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। তাহলে ধরো এটা একটা পরিবাহী তার, তাহলে এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা একটু দুষ্টুমি করব। আমাদের দুষ্টুমিটা কি? আমি এটার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করি, ভাইয়া দেখো আমি তড়িৎ প্রবাহ চালনা করছি, তড়িৎ প্রবাহ চালনা আছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে, কিন্তু ওই যে কান টানলে মাথা আসে, তাহলে এই জায়গায় এই তড়িৎ প্রবাহ চালনা করার কারণে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এর চারপাশে একটা গোলাকার এরিয়া জুড়ে, অর্থাৎ খেয়াল করো এই যে গোলাকার এরিয়া জুড়ে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বিটা তৈরি হবে। এখন তুমি একটা কমন সেন্স মনে রাখো যে এই জায়গায় যে এই যে আমাদের তারের উপরে আমাদের একটা সিদ্ধান্ত আমরা আপাতত লিখে রাখি, তারের উপরে চৌম্বক ক্ষেত্রের মান হলো 0, তারের উপরে বিটার মান হলো 0। এখন এই জায়গায় আরেকটা, এই যে কান আর মাথার মতো আমি আরো দুইটা পেয়ার একটু মনে রাখা দরকার, সেটা হলো সরল রেখা আর হচ্ছে গোলাকার। মানে ব্যাপারটা কেমন আমি তোমাকে একটু বলি। কোথাও যদি সরল রৈখিক কোনো কিছু পাও তাহলে তোমার রেজাল্টটা হবে গোলাকার, আর কোথাও যদি গোলাকার কিছু পাও তাহলে তোমার রেজাল্টটা হবে সরল রৈখিক। খুব ভালো করে বুঝিও। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এখানে তড়িৎ প্রবাহটা কেমন? তড়িৎ প্রবাহটা হচ্ছে সরল রৈখিক। তাহলে যে তুমি যে চৌম্বক ক্ষেত্রটা পাবা, চৌম্বক ক্ষেত্রটা তাহলে কেমন পাবা বলো তো দেখি? যেহেতু সরল রৈখিক তাহলে চৌম্বক ক্ষেত্র পাবা তুমি গোলাকার। অনুরূপভাবে এখানে আমি যদি চিন্তা করি, এখানেও তড়িৎ প্রবাহ কেমন? এখানেও তড়িৎ প্রবাহ কেমন? এখানেও তড়িৎ প্রবাহ হচ্ছে সরল রৈখিক। তাহলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, তাহলে চৌম্বক ক্ষেত্র কেমন তৈরি হবে একটু তোমরা সবাই উত্তর দাও তো দেখি, যে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কেমন তৈরি হবে? সবাই একসাথে লেখো। এই যে যেহেতু সরল রেখা তাহলে চৌম্বক ক্ষেত্রটা হবে এখানে গোলাকার, আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো, গোলাকার এরিয়া জুড়ে চারপাশে চৌম্বক ক্ষেত্র পাবো। এবার আমরা আরেকটা সুন্দর জিনিস শিখতে চাই। ধরো একটা গোলাকার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতেছি, খেয়াল কর এবার কিন্তু তড়িৎ প্রবাহটা গোলাকার, তাহলে চৌম্বক ক্ষেত্র বলো তো দেখি ভাইয়া এখানে তাহলে চুম্বক ক্ষেত্রটা কেমন হবে বলো? সবাই আমাকে উত্তর বলো যে এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা কেমন হবে। তাহলে আমাদের এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা হবে সরল রৈখিক, চুম্বক ক্ষেত্র সরল রৈখিক। তাহলে এক্ষেত্রেও চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে বলো? তড়িৎ প্রবাহ যেহেতু চালনা করছি তাহলে চুম্বক ক্ষেত্রটা হবে সরল রৈখিক। মানে এই দুটা হচ্ছে পেয়ার। আমরা এই যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই, আমরা দিকটা একটু পরে কমপ্লিট করব, খেয়াল করো। তারপরও আমি 5টা লাইন লিখবো, 5টা জিনিস লিখবো। এই 5টা জিনিস তুমি যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ আমাদের কোনো বাবু বা হচ্ছে কেউ আমাদের এই তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া চ্যাপ্টারে কোনো প্রবলেম ফেস করবে না। জাস্ট 5টা ওয়ার্ড একটু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। কোন 5টা ওয়ার্ড একটু আমি লিখতেছি, যে সেই 5টা ওয়ার্ড লিখতেছি। একটা হচ্ছে প্রথম ভেক্টর ডানে, এই লাইনটা তুমি যদি মনে রাখো, আমি এখন যে লাইনটা লিখতেছি এটা মনে রাখলে এই চ্যাপ্টারের সকল প্রবলেম তোমার চয়কার চকচকা, ফয়কার ফকফকা হয়ে যাবে। প্রথম ভেক্টর ডানে, তারপরে আমরা বলবো হচ্ছে অ্যান্টি ক্লক, হ্যাঁ, তারপরে আমাদের যেটা সেটা হলো নর্থ, তারপরে আমরা শিখবো বের হওয়া,
বের হওয়া, হ্যাঁ, লম্ব বরাবর উপরে, লম্ব বরাবর উপরে। আরেকটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করি, সেটা হলো প্রথম ভেক্টরে হাত, দ্বিতীয়টির দিকে তালু, তালু, ঠিক আছে। এরপরে আমার প্রথমটি হতে দ্বিতীয়টির দিকে, প্রথমটির হতে দ্বিতীয়টির দিকে। আমরা এই নিচেরটা মনে না রাখলেও চলবে, একটু উপরেরটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। আমরা আস্তে আস্তে এইটার অ্যাপ্লিকেশনটা দেখব। আমরা দেখব এই নিচের লাইনটা জানা থাকলে আমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক ইনশাল্লাহ সলভ করতে পারবো, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক। আচ্ছা, আমরা যেহেতু আস্তে আস্তে ক্লাসের ভেতরে ঢুকতেছি, তোমরা এখনো যারা বন্ধুদের মেনশন করো নাই, মানে তোমাদের সাথে যারা এইচএসসি মানে এবার ভর্তি পরীক্ষা দেবে, সকল ভর্তি পরীক্ষার্থীকে আজকের ক্লাসের জন্য মেনশন করো। আমরা ইনশাল্লাহ এটু সবই কভার করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে একটা জিনিস কি দেখতেছি, যে এই জায়গায় তড়িৎ প্রবাহ যেহেতু সরলরৈখিক, তাহলে চৌম্বক ক্ষেত্রটা হবে গোলাকার। এখন বলো তো দেখি, এখানে তড়িৎ প্রবাহ কি লম্ব বরাবর কোন দিকে? লম্ব বরাবর উপরের দিকে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, লম্ব বরাবর উপরের দিকে, তার মানে কি ক্লক না এন্টি ক্লক? কথা বলো, লম্ব বরাবর উপরের দিকে তার মানে কি ক্লক না এন্টি ক্লক? সবাই একটু আমাকে উত্তর দাও। তাহলে এখানে কি ক্লক ওয়াইজ হবে বাবুরা না এন্টি ক্লক ওয়াইজ হবে? লম্ব বরাবর উপরে মানে হচ্ছে আমাদের এন্টি ক্লক। তাহলে এই দিকে তো হলো ঘড়ির কাঁটার দিক, তাহলে এইটা হবে আমার এন্টি ক্লক। তাহলে বিটা এর দিক হবে এই দিক বরাবর, বিটা এর দিক। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে দেখো এই যে এন্টি ক্লক ওয়াইজ। এবার তুমি এটা খেয়াল করো, তড়িৎ প্রবাহ কেমন? তড়িৎ প্রবাহ হচ্ছে লম্ব বরাবর নিচে। খুব ভালো করে বুঝিও, তড়িৎ প্রবাহ হচ্ছে লম্ব বরাবর নিচে। তাই তড়িৎ প্রবাহ যদি লম্ব বরাবর নিচে হয়, উপরে হলে হয় এন্টি ক্লক। তাহলে নিচে হলে কি হবে বলো তো দেখি? নিচে হলে কি হবে? নিচে হলে হবে আমাদের ক্লক, ঠিক আছে, ক্লক ওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা হচ্ছে এই দিকে ঘোরে, তার মানে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে। তাহলে আমাদের এইটা হবে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, এবং এটা পাবো আমরা হচ্ছে গোলাকার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে তড়িৎ প্রবাহ যেহেতু এখানে গোলাকার, তাহলে চৌম্বক ক্ষেত্র পাবো আমি কেন্দ্রে, তার সরল রৈখিক হবে। এরকম চৌম্বক ক্ষেত্র হবে সরল রৈখিক। এখন সরল রৈখিক ব্যাপারটা কেমন হয়? লম্ব বরাবর উপরে হবে, নাহলে লম্ব বরাবর নিচের দিকে হবে। এই জায়গায় আমরা একটা কমন সেন্স দেখব, সেটা হচ্ছে যদি এই যে আমি এই বরাবর তড়িৎ প্রবাহ চালনা করি, এই বরাবর তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে চৌম্বক ক্ষেত্রটার দিক হবে হয় লম্ব বরাবর এই যে ভেতরের দিকে, না হলে লম্ব বরাবর উপরের দিকে। এখন সরল রৈখিক এটা হবে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, কিন্তু লম্ব বরাবর নিচে হবে না উপরে হবে, এটা বোঝার জন্য তুমি দেখবা এটা কি ক্লক না এন্টি ক্লক। কথা বলো তো দেখি, এটা কি ক্লক না এন্টি ক্লক? সবাই একটু আমার 3 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্নের দিকটা বলে দেবে। তাহলে এটা যেহেতু ক্লক, ঠিক আছে, ক্লক ওয়াইজ, তাহলে এটা কি হবে বলো? লম্ব বরাবর উপরে না লম্ব বরাবর নিচে? সবাই 3 লিখে উত্তরটা লেখো। আর 4টা কি এন্টি ক্লক, তাহলে এটা কি লম্ব বরাবর উপরে হবে না লম্ব বরাবর নিচে হবে? সবাই 4 লিখে উত্তর লেখো। তাহলে আমি দেখতেছি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই, লক্ষ্মী ছোট বোন সবাই সঠিক উত্তর দিছে। যে 3 নম্বরের উত্তরটা কি হবে? এটা হবে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে লম্ব বরাবর নিচে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে লম্ব বরাবর নিচের দিকে। আর এখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে। তোরা সবাই সঠিক উত্তর দিছিস, এই কারণে সবাইকে কনগ্রাচুলেশন, সবাইকে কনগ্রাচুলেশন। আমরা তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। আমরা এই জাস্ট এই লাস্টের লাইনটা মনে রাখলে আমাদের দিক নিয়ে আর কারো কোথাও কোনো প্রবলেম হবে না। এবার আমরা একটু চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই। এই জায়গায় আমরা কিন্তু একটু আগেই শিখছি এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত? একদম পরিবাহীর উপরস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হলো 0। এই জায়গায় সবাই একটু বলো তো দেখি, যে এলটা কি স্কেলার, দৈর্ঘ্যটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? একটু আমাকে বলো তো দেখি, দৈর্ঘ্যটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? আমরা সবাই দেখতেছি যে উত্তর করতেছি দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য স্কেলার রাশি ঠিক আছে, কিন্তু যখন তুমি তড়িৎ বা চুম্বক পড়বে তখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল এগুলা হচ্ছে ভেক্টর রাশি। তার মানে
তড়িৎ প্রবাহ যখন তুমি তড়িৎ পড়বে বা চুম্বক পড়বে তখন তুমি মনে রাখবে যে এখানে ক্ষেত্রফল বলি আর দৈর্ঘ্য বলি এগুলা ভেক্টর রাশি। এখন আমার প্রশ্ন, এই দৈর্ঘ্যের দিক কোনটা? দৈর্ঘ্যের দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিকটাই হলো দৈর্ঘ্যের দিক, তড়িৎ প্রবাহের দিক। এখন খেয়াল করো তড়িৎ প্রবাহ কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে দৈর্ঘ্যটাও কোন দিকে? দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যের দিক হবে উপরের দিকে। তড়িৎ প্রবাহ যদি নিচের দিকে হইতো তাহলে দৈর্ঘ্যের দিকটা হতো নিচের দিক। এখন আমরা জানি এখানে তড়িৎ প্রবাহের কারণে এখানে তোমার চুম্বকত্বের মান শূন্য, বিটার মান শূন্য, কিন্তু এর চারপাশে আমি যদি বলি এই বিন্দু, এই বিন্দু, তাহলে এই বিন্দুগুলাতে কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান শূন্য না। এই বিন্দুগুলাতে অবশ্যই চৌম্বক ক্ষেত্রের মান আছে। ঠিক আছে, ধরো এটা একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, এটা দৈর্ঘ্য কত আমরা জানি না, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য, ধরো আমি এই যে ছোট্ট দৈর্ঘ্য, ছোট্ট দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডিএল, ছোট্ট দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডিএল। এই ডিএল দৈর্ঘ্যের জন্য আমরা সাপোজ এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, সেই মানটা আমরা বের করতে চাই। এখন তাহলে একটা জিনিস চিন্তা করো তো দেখি, যে আমাদের চৌম্বক ক্ষেত্র এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বিটা, ডি বিটা। তাহলে এই ডি বিটা অবশ্যই, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের মান অবশ্যই, বলো তো দেখি, প্রবাহ মাত্রা মান বেশি হবে, যত বেশি হবে এখানে চৌম্বক ক্ষেত্রের মান তত বেশি হবে না কম হবে? একটু আমাকে বলো, যে প্রবাহ মাত্রা মান বেশি, যত বেশি এখানে চৌম্বক ক্ষেত্রের মান তত বেশি, তার মানে এটা আই এর সমানুপাতিক হবে। আমরা এইটুকু দৈর্ঘ্য নিলে যে চৌম্বক ক্ষেত্র পাবো, এর চাইতে বড় দৈর্ঘ্য নিলে তার চাইতে বেশি চৌম্বক ক্ষেত্র পাবো, তার মানে অবশ্যই ডিএল এরও কি হবে? সমানুপাতিক হবে। এবং আমরা আরো একটা জিনিস জানি, খেয়াল করো, এখানে চৌম্বক ক্ষেত্রের মান যা, এখানে দূরত্ব যা, এর চাইতে যদি আমি বেশি দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে এই বিন্দুর চাইতে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান অবশ্যই কি হবে? কম হবে। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, দূরত্ব বাড়লে চৌম্বকত্বের মান কমে যাবে। তার মানে দেখো তো, চৌম্বকত্বের মানের সাথে দূরত্বের সম্পর্ক তাহলে কি বা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? একটা বাড়তেছে আরেকটা কমতেছে, একটা বাড়ার সাথে সাথে যখন আরেকটা কমে যায় তখন আমরা সেই সম্পর্ককে কি সম্পর্ক বলি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে ডিবি আর আর এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, কিন্তু আসলে সকল বল, যেমন মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তড়িৎ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে চুম্বকটাও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবং তুমি আরো একটা জিনিস খেয়াল করো, যে এখানে আমার চুম্বকত্বের মান শূন্য, কিন্তু এখানে কিন্তু চুম্বকত্বের মান শূন্য না, চুম্বকত্বের মান আছে, এখানে চুম্বকত্বের মান আছে, এখানে চুম্বকত্বের মান আছে। তাহলে আমরা আরেকটা যে জিনিস দেখলাম, যে এখানে শূন্য, এই দিকে আসলে মান আছে, দূরত্ব সেম হলো, এই কোণেরও কিন্তু তাহলে এই চুম্বকত্বের মান নির্ণয়ে একটা ভূমিকা আছে। তাহলে এখানে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? থিটাটা কিন্তু বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। থিটাটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ দৈর্ঘ্য, এবং আমরা যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করতেছি তার মধ্যবিন্দু হতে, এই যে তার মধ্যবিন্দু হতে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব তাদের সংযোজক রেখা, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব তাদের সংযোজক রেখা তড়িৎ প্রবাহের দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই থিটা এর সাইনের সমানুপাতিক হবে, সাইন থিটার সমানুপাতিক হবে। কেন সাইন থিটার সমানুপাতিক হবে? খেয়াল করো, এই জায়গায় থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? থিটাটা ছিল তোমার এল এবং এই দূরত্ব অর্থাৎ আর এর মধ্যবর্তী কোণ। খেয়াল করো, আমি যদি তারের উপরস্থ বিন্দু নেই, আমরা জানি তারের উপরস্থ বিন্দুতে বিটার মান কত? শূন্য। তাহলে এখানে আর কত হবে? আর হবে এখান থেকে এইটা, কারণ আমি এটা হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু, আর এইটা হচ্ছে আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান বের করব, তাহলে এটা হচ্ছে আমার আর এর দিক, আর এইটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক তথা এল এর দিক। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত হলো? 0। তার মানে 0 ডিগ্রির জন্য মান 0 হইতে হবে। এখন 0 ডিগ্রির জন্য মান 0 হয় কত? সাইনের ক্ষেত্রে না কজের ক্ষেত্রে? আমরা জানি সাইন 0 ডিগ্রি মান হলো 0, কস 0 ডিগ্রি মান কিন্তু 1। তাহলে কজের ক্ষেত্রে কিন্তু 0 হয় না, সাইনের ক্ষেত্রে 0 হয়। তাহলে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই যে আমরা এই ফর্মুলাটা নিলাম, এটা কি আমাদের মনে হলো না যে আমরা বেসিক চিন্তা করছি আর বের করে ফেলছি? মনে হচ্ছে না যে এই সূত্রটা আমরাই বের করে ফেললাম, এই সম্পর্কগুলা আমরাই বের করে ফেললাম? আসলে ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সূত্র আবিষ্কার করার পরে পরে মনে হয় আরে এটা তো আমিও পারতাম, কিন্তু
এটাও মনে হচ্ছে যে আমরাই আবিষ্কার করে ফেললাম, কিন্তু এই কনসেপ্টটা সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় ঢুকে নাই। যার মাথায় আসছিল তাদের নাম হচ্ছেন তার নাম আমরা যদি বলি, এর এই জিনিসগুলা প্রথম যার মাথায় আসছে তার নাম হচ্ছে ল্যাপ্লাস। ল্যাপ্লাস, তাহলে এই ফরম্যাটটা প্রথম যার মাথায় আসছে এই লজিকগুলা তার নাম হচ্ছে ল্যাপ্লাস। তো এই পরবর্তীতে আমরা সবাই জানি প্রপোর্শনের জায়গায় একটা সমানুপাতিক চিহ্ন বসাইতে হয়। তো এই সমানুপাতিক চিহ্নটা কত, সেই সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়। আমাদের সমানুপাতিক ধ্রুবকটা কত, তাহলে আমাদের সমানুপাতিক ধ্রুবকটার মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। তাহলে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা একটু আগে বললাম যে এই সূত্রটা কে দিয়েছেন, ল্যাপ্লাস। এই সূত্রের ধারণা নিয়ে আসছেন ল্যাপ্লাস, বাট এটার যে এই গাণিতিক রূপটা, এই গাণিতিক রূপটা নিয়ে আসছেন হচ্ছে বায়োট-স্যাভার্ট। তাহলে আমরা যে সূত্রটা লিখতেছি সেই সূত্রের আবিষ্কারক কিন্তু ল্যাপ্লাস, আর গাণিতিক রূপটা দিছে বায়োট-স্যাভার্ট। নরমালি সূত্রের নামকরণ করা হয় কার নাম অনুযায়ী, সূত্রের নামকরণ করা হয় হচ্ছে আবিষ্কারকের নাম অনুযায়ী, তাই না? তাহলে এই সূত্রটা কার সূত্র হওয়া উচিত ছিল, ল্যাপ্লাসের সূত্র হওয়া উচিত ছিল, কারণ এই সূত্রের কনসেপ্ট ডেভেলপ করছে হচ্ছে ল্যাপ্লাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সূত্রটাকে আমরা চিনি বায়োট-স্যাভার্টের সূত্র নামে। তো অনেক সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন হয় যে বায়োট-স্যাভার্টের সূত্রের আবিষ্কারককে। অপশন এতে থাকলো বায়োট, অপশন বিতে থাকলো স্যাভার্ট, অপশন সিতে থাকলো বোথ, অপশন ডিতে থাকলো নান। তো আমরা তো সবাই একদম মজায় মজায় উত্তর করব বায়োট-স্যাভার্ট, কিন্তু বায়োট-স্যাভার্ট কি এই সূত্রের আবিষ্কারক? না, গাণিতিক রূপ দিয়েছেন। তো এই বায়োট-স্যাভার্টের সূত্রের আবিষ্কারক কিন্তু ল্যাপ্লাস। সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত আমরা যা পড়ছি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো এই চ্যাপ্টারের মেইন যে বেসিকগুলা এটা মোটামুটি আমাদের আলোচনা করা শেষ। এখন দেখবা যে আমরা ঠাস ঠাস করে অঙ্ক ধরবো আর অঙ্ক করব। তো সবাই একটু বলো যে আমাকে এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এখন যদি এই পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমরা এক এক করে এই বায়োট-স্যাভার্টের ফর্মুলার কতগুলা প্রয়োগ শিখবো। এই জায়গায় আমরা যদি ফার্স্ট প্রয়োগ শিখি, এটা তো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চিন্তা করছি, কিন্তু আমাকে তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চিন্তা করলে হবে না। আমি যদি এই সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে আমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে এল, সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এল, এটার ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে এই যে এল দৈর্ঘ্যের পরিবাহী হতে এ দূরত্বে, মানে এ হচ্ছে আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব, খুব ভালো করে বুঝিও, আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব, মনে করো আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব, এখানে এই পরিবাহী হতে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব তার লম্ব দূরত্বটা হচ্ছে এ। এর পরিচয়টা তুমি খুব ভালো করে বুঝিও। তাহলে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করব, এই পরিবাহী থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব হলো এ, তখন আমরা এই সূত্রের প্রয়োগ করে আমরা পাবো যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বিটা হলে বিটা সমান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, এটা ছিল হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে, ডিবি। তাহলে ডিবি কে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন হবে বি, এইটাকে ইন্টিগ্রেশন করার পর রেজাল্ট এটা পাওয়া যাবে। আমরা এখন ডেরিভেশনে যাব না। তখন এই পুরা দৈর্ঘ্যের জন্য আমরা কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পাবো মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এবার আমরা খেয়াল করো, এটা ছিল আমাদের কি একটা গোলাকার পরিবাহী, একটা গোলাকার পরিবাহী। তাহলে এই গোলাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রটা কেমন ছিল তোমাদের মনে আছে কিনা একটু বলো তো দেখি। গোলাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রটা কেমন হয় একটু আমাকে বলো। আর এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কি লম্ব বরাবর উপরে হবে না লম্ব বরাবর নিচে হবে? তাহলে সবাই সঠিক উত্তর দিছো। তাহলে এবার চৌম্বক ক্ষেত্রের মান হবে লম্ব বরাবর কোন দিকে, এই জায়গায় যেহেতু এটা ক্লকওয়াইজ তার লম্ব বরাবর নিচের দিকে। তাহলে এবার তুমি চৌম্বক ক্ষেত্রে মান পাবা কেন্দ্রে, কেন্দ্রে। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে মানটা কত, এই জায়গায় চৌম্বক ক্ষেত্রের মানটা হলো মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এখানে বিটার মানটা হচ্ছে, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে বিটা ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এখন আমার প্রশ্ন, এখানে আরটা কি? আরটা হলো পরিবাহীর ব্যাসার্ধ, আর হচ্ছে আমাদের পরিবাহীর ব্যাসার্ধ।
তাহলে আমরা দেখলাম অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহীর জন্য হলো মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, আর গোলাকার পরিবাহীর জন্য কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। এবার এখানে আমি কয়টা তার চিন্তা করতেছি, এখানে আমি একটা তারের কথা চিন্তা করতেছি। তাহলে একটা তারের জন্য যদি চৌম্বক ক্ষেত্রের মান 5 হয়, তাহলে দুইটা তারের জন্য কত হবে? 5 × 2। তাহলে এখানে যদি 3টা পাক থাকতো তাহলে 5 × 3 থাকতো, 3 হইতো চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এখানে যদি n সংখ্যক পাক থাকে ভাইয়ারা, n সংখ্যক পাক, তাহলে আমার এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে? মিউ নট আই ইন্টু n ডিভাইডেড বাই 2 আর, যেখানে n এর পরিচয়টা হলো পাক সংখ্যা। সবার এই ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো, যে এখানে n এর পরিচয়টা হবে পাক সংখ্যা। তাহলে গোলাকার পরিবাহীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে মিউ নট n আই ডিভাইডেড বাই 2 আর। এখন আমার প্রশ্ন, এখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে, চলো আমরা এরকম একটা প্রশ্নের উত্তর দেই। তো প্রশ্নে তো আমরা সবাই জানি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর স্যার কেমন অঙ্ক আসবে এটা আমাদের একটা কনফিউশন। তো এই জায়গায় আমার একটা তার আছে, যেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তোমাকে বলা হলো এই তার দিয়ে একটা বৃত্তাকার পাত তৈরি করা হলো, এই একটা তার দিয়ে একটা বৃত্তাকার পাত তৈরি করছি। এই বৃত্তাকার পাতের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান সবাই প্রশ্নটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু বলো। যে আমার একটা পরিবাহী তার আছে, যেই পরিবাহী তার দিয়ে আমি একটা গোলাকার পাত তৈরি করছি, তাহলে এই গোলাকার পাতের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? কোশ্চেনটা সবাই ধরতে পারছো কিনা আমাকে একটু বলো। আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করি। আমরা জানি এই তার দিয়ে যখন আমি একটা গোলাকার পরিবাহী তৈরি করব, তখন এল দৈর্ঘ্যটা এই গোলাকার তারের কি হয়ে যাবে বলো? এল দৈর্ঘ্যটা গোলাকার তারের কি হয়ে যাবে? আমরা দেখতেছি এল দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে গোলাকার তারের পরিধি। তাহলে আমরা এখানে বলতে পারবো এল ইকুয়াল টু 2 পাই আর, এল ইকুয়াল টু 2 পাই আর, যেখানে আরটা হবে তারের ব্যাসার্ধ, তাই না? এল ইকুয়াল টু 2 পাই আর। তাহলে আমরা আর সমান আমরা বলতে পারতেছি এল ডিভাইডেড বাই 2 পাই। এখন আমার এখানকার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। আমরা জানি গোলাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত? গোলাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত? তো গোলাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর। মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর। এখন ভাইয়া মিউ নট তো ঠিক আছে, এন তো হচ্ছে একটা, লেখার দরকার নাই। আই আই 2 ইন্টু আর এর পরিচয়টা হচ্ছে এল ডিভাইডেড বাই 2 পাই, এল ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমার রেজাল্টটা কত আসবে? আমার রেজাল্টটা হবে এই জায়গায় দেখো 2 2 কাটা, তার মানে মিউ নট পাই আই ডিভাইডেড বাই এল। দেখবা এই মানটাই তোমার অপশনে দেয়া থাকবে। আমি যে প্রশ্নটা করলাম এটা রিসেন্ট 2 বছর আগে না, মনে হয় এই বছরের আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। সবাই আমাকে বলো যে এটা বুঝতে পারছো কিনা, সবার জন্য একদম ক্লিয়ার কিনা, চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। তবে এই প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। যে ভাইয়া কি সবসময় এভাবে আসবে? না, এটা তোমার কি হতে পারে, এখানে তোমাকে বলতে পারে যে হচ্ছে যে তুমি এখানে একটা কুণ্ডলী তৈরি করো নাই, একটা কুণ্ডলী তৈরি করো নাই, তুমি এখানে এই যে এল দৈর্ঘ্য দিয়ে এন পাকের একটা কুণ্ডলী তৈরি করছো, এন পাকের একটা কুণ্ডলী তৈরি করছো। তাহলে বলো তো দেখি এবার এল ইকুয়াল টু কি 2 পাই আর লিখবো না কি লিখবো? একটু আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, আর আমি দেখতে চাই আমাদের সাথে কারা কারা আছে আর সবাই বুঝতে পারছে কিনা। ওয়াও, আমাদের সাথে উৎস আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছিলি, এই কারণে সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন। তোরা ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করবি, তোরা ভালো না করলে কে ভালো করবে? এই জায়গায় হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোরা অবশ্যই পারবি, তোদের দ্বারা অবশ্যই সম্ভব, কিন্তু লেগে থাকতে হবে ভাইয়া, ফিল করতে হবে, ফিজিক্স ফিল করতে হবে। ফিল আমরা যত করতে পারবো আমরা ভালো করার সম্ভাবনা তত বেশি। তো এই জায়গায় সবাই তাহলে একটু আমাকে বলতে থাক যে এখানে কি আমি এল ইকুয়াল টু 2 পাই আর লিখবো না অন্য কিছু লিখবো? সবাই তাহলে বলো। হ্যাঁ, তোরা সবাই ধরতে পারছিস যে আমরা এল ইকুয়াল টু 2 পাই আর
একটা পাক হয়েছিল, এই কারণে হয়েছে 1 × 2 পাই আর। এখানে যেহেতু আমি n সংখ্যক পাক তৈরি করছি, তাহলে এখানে তখন আমার ব্যবহার করতে হবে n × 2 পাই আর। তাহলে এভাবে আমাদের কিন্তু প্রশ্ন সেট হতে পারে। এবার এটা গেল, এই জায়গায় আমার কোশ্চেনটা আরেকটু ভিন্নভাবে আসতে পারে ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় কিভাবে তৈরি হতে পারে দেখো, যে এটা বুঝতে হবে। দেখবা যে বুয়েট ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসলো এরকম, যে তোমার কাছে একটা বৃত্তচাপ আকৃতির একটা তার আছে, একটা বৃত্তচাপ আকৃতির একটা তার আছে, যেই তারটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে। কেন্দ্রে এখানে 30 ডিগ্রি না, এটা তো 30 ডিগ্রি বেশি হয়ে গেছে, কত ডিগ্রি দেব? সাপোজ এখানে আমি বললাম কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই বৃত্তচাপটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এটার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিছি। দেখো এটা বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন অহরহ আসে, যে এটার মধ্য দিয়ে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিছি। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই জায়গায় কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? এখানে ব্যাসার্ধ ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ব্যাসার্ধের মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তোমাকে বের করতে হবে যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, কেন্দ্রে বিটা ইকুয়াল টু হোয়াট। তো আমার এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নেই, আল্লাহ হঠাৎ করে কেন্দ্রে কোণ আসছে কি করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি আগে টেনশন ছাড়া ফর্মুলাটা লেখো, বিটা ইকুয়াল টু, আমাদের ফর্মুলাটা কি, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। টেনশন না নিয়ে তুমি দেখো যে কি কি আছে আর কি কি নাই। মিউ নটের মান তো তুমি জানো 4 পাই × 10⁻⁷, আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রা মান দেওয়া আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 2 ডিভাইডেড বাই আর এর মান হলো 10 সেন্টিমিটার, তার মানে 10 ডিভাইডেড বাই 100, তাই না? তার এখানে নাই কিসের মান? নাই হচ্ছে আমাদের শুধুমাত্র এন এর মান। একটু চিন্তা করো তো দেখি, একটু চিন্তা করো, এন মানে হলো পাক সংখ্যা। তাহলে এই পাক সংখ্যার মান তুমি কিভাবে বের করতে পারো? পাক সংখ্যার মান আমরা কিভাবে বের করতে পারি? আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ক্লু দেই, খেয়াল করো। এখানে যদি পুরো একটা পাক তৈরি হইতো, পুরো একটা পাক তৈরি হইতো, তাহলে কেন্দ্রে কত কোণ তৈরি করতো? কেন্দ্রে কত কোণ তৈরি করতো? সম্পূর্ণ একটা পাক, সম্পূর্ণ বৃত্ত হলে কেন্দ্রে কত কোণ তৈরি করতো? হ্যাঁ, সবাই ঠিক ধরছো, 360 ডিগ্রি কোণ তৈরি করতো। তার মানে কি আমরা বলতে পারি না যে 360 ডিগ্রি কোণ তৈরি করলে পাক সংখ্যা হবে একটি? হ্যাঁ, তাহলে এই জায়গায় 1 ডিগ্রি কোণ তৈরি করলে পাক সংখ্যা হবে 1 ডিভাইডেড বাই 360। তাহলে এখানে থিটা ডিগ্রি কোণ তৈরি করলে পাক সংখ্যা হবে থিটা ডিভাইডেড বাই 360। তার মানে যখন তোমার উৎপন্ন কোণ দেয়া থাকবে, তখন পাক সংখ্যা বের করার কনসেপ্টটা হবে n ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360। তাহলে n এর পরিচয়টা হবে, আমার যে কোণটা দেয়া থাকবে সেটাকে আমরা 360 দ্বারা ভাগ করব। তাহলে বলো ভাইয়া এখানে n এর মানটা কত হবে? তাহলে এখানে n এর মানটা হবে, থিটা কত দেয়া আছে? থিটাটা দেয়া আছে 60 ডিভাইডেড বাই 360। এইটা হচ্ছে আমাদের n এর মান। সবাই আমাকে বলো, প্রত্যেককেই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবার জন্য চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা? এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। ফিজিক্সের যখন তুমি রিয়েল ফিলিংসটা নিতে পারবা, কখন কোন ফর্মুলা হবে এটা যখন তুমি বুঝে যাবা, তখন ভর্তি পরীক্ষায় তোমাকে আটকানোর মতো কেউ নাই। তোমাকে শুধুমাত্র রিয়েল কনসেপ্ট ডেভেলপ করতে হবে, ফিলিংস দিয়ে ফিজিক্স পড়তে হবে, তাহলে দেখবা ফিজিক্স অনেক বেশি সহজ। আমি তোমাদেরকে বলবো, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কনফিডেন্স রাখো, বিশ্বাস রাখো বুকের ভেতর, ফিজিক্সের ফিলিংসগুলো ডেভেলপ করো, ফিজিক্সটা বুঝে বুঝে পড়ো, অবশ্যই অবশ্যই বিজয় আসবেই আসবে ইনশাল্লাহ। যদি ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে এবার আমরা একটা রোমাঞ্চকর গল্প শুনতে চাই, দেখতে চাই যে দেখো এই যে তড়িতের মধ্যে রোমান্সগুলো কেমন হয়। আমার এখানে একটা পরিবাহী তার আছে, এখানে আরেকটা পরিবাহী তার আছে, এখানে তড়িৎ প্রবাহের দিক এইদিকে, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে। আমার পাশাপাশি আমি আরেকটা পরিবাহী তার চিন্তা করব, এখানে তড়িৎ প্রবাহ এইদিকে, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে তার বিপরীত দিকে। আমরা তাদের মধ্যকার ডিস্টেন্সটা একটু দিয়ে নেই না, এদের মধ্যকার দূরত্ব কত দেব বল? তাই আমি ধরে নিলাম এদের মধ্যকার দূরত্ব হচ্ছে d, এর মধ্যে প্রবাহ মাত্রা i1 আর এটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা i2। তো এখানকার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা i1, এখানকার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে i2। এখন
আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় আমি দেখতেছি দুইটা সমান্তরাল তারে সমমুখী প্রবাহ যাচ্ছে, আর এখানে কি ঘটতেছে লক্ষ্মী, দুইটা সমান্তরাল তার ঠিক আছে, কিন্তু এখানে প্রবাহ মাত্রা যেদিকে আর এখানে প্রবাহ মাত্রা হচ্ছে তার বিপরীত দিকে। এখানে প্রবাহ মাত্রা যেদিকে, এখানে প্রবাহ মাত্রা তার হলো বিপরীত দিকে। এটাকে কি আমরা এভাবে চিন্তা করতে পারি না যে প্রিয়তম আর প্রিয়তমা দুইজনের চলার পথ একই রকম, তাহলে দুইজন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, যে প্রিয়তম আর প্রিয়তমা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই দিকে চলতেছে। একই দিকে চলতেছে তার মানে কি তাদের মধ্যে কি চলতেছে, প্রিয়তম আর প্রিয়তমা, তুমি আর তোমার প্রিয়তম বা তোমার প্রিয়তমা একই পথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই দিকে চলতেছো। তার মানে বলো তো দেখি তোমাদের মধ্যে কি চলছে, অবশ্যই রোমান্স। তাহলে এই অবস্থায় যখন একই দিকে চলবে দুইজন, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আমি তোমাদের প্রত্যেকের কাছে আনসার শুনতে চাই। তাহলে 1 নম্বর ক্ষেত্রে কি হবে, আকর্ষণ না বিকর্ষণ? আর 2 নম্বর ক্ষেত্রে কি হবে, আকর্ষণ না বিকর্ষণ? এখানে দেখো কি হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু একজন যেদিকে চলতেছে আরেকজন তার বিপরীত দিকে চলতেছে। তাহলে এখানে কি হবে, আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? আমি চাই আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোন তাদের রিয়েল ফিলিংস থেকে সঠিক উত্তরটা দিক, এবং এটা কিন্তু সম্ভব। তাহলে তোমরা সবাই লিখছো যে 1 নম্বর যেহেতু তাদের মধ্যে রোমান্স চলতেছে, অর্থাৎ তারা পরস্পরকে আকর্ষণ করে, আর এই জায়গায় প্রবাহটা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে কিন্তু আমরা আপাতত জেনে গেলাম যে সমমুখী প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীতমুখী প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। এই লজিকটা কি সবার ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলো। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ, এবার এই ব্যাপারটা আমরা একটু ফিল করার চেষ্টা করব। ফিল না, আমরা তাহলে নিজেদের মতো করে একটা দিক দিয়ে নেই। কিভাবে দিক দিয়ে নেব? তাহলে এরা যেহেতু পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে এটা ধরো তোমার প্রিয়তমা তোমাকে কোন দিকে টানবে, এই দিকে ঠেলবে না এই দিকে টানবে, আসো না। তাহলে এ এই তারটাকে বলবে বাবু আসো না, এ এই তারকে কি বলবে, বাবু দূরে যেও না, এদিকে আসো না। তাহলে এইটা হবে এই বলের দিকে এইদিকে, এই বলের দিকে এইদিকে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু এদের কিন্তু আর স্বাভাবিক অবস্থা নাই, এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তখন এ এই তারকে বলবে যে হচ্ছে, এ এই তারকে ধাক্কা দিবে, বেটা দূরে গিয়ে মর, আর এ এই তারকে ধাক্কা দিবে, খবরদার আমার কাছে আসিস না। অর্থাৎ এক্ষেত্রে তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, এটা আমরা মনে রাখার জন্য ট্যাকটিক্স শিখলাম। এখন আমরা আস্তে আস্তে ফিল করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা জানি, একটু আমাকে বলো তো দেখি, এই তারে প্রবাহ মাত্রার জন্য, খুব ভালো করে বুঝিও, যে এই তারে প্রবাহ মাত্রার জন্য, এই তারে যে প্রবাহ মাত্রা, এই তারে প্রবাহ মাত্রার জন্য এই তারের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? সবাই একটু উত্তর করো। একদম ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার জন্য এই তারের উপরস্থ কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তোমরা একটু সবাই উত্তর দাও। তাহলে সবাই এখানে নিপা সঠিক উত্তর দিতে পারছে। বলছে যে ভাইয়া শুনুন, এটাও জানেন না? হ্যাঁ, আমরা জানি এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার জন্য এই তারে চৌম্বক ক্ষেত্রের মান হবে 0। অনুরূপভাবে এই তারে প্রবাহ মাত্রার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে 0। তাহলে এই জায়গায় আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে এই তারে প্রবাহ মাত্রা এইদিকে, এটার কারণে চৌম্বক ক্ষেত্রটা কেমন আকৃতির হয়? সবাই একটু আমাকে বলো তো দেখি। এই তড়িৎ প্রবাহের কারণে, তড়িৎ প্রবাহটা যেহেতু সরল রৈখিক, তাহলে চৌম্বক ক্ষেত্র টুরু লাভ ছিল কার মধ্যে? সরল রৈখিক আর গোলাকারের মধ্যে। তড়িৎ প্রবাহ আর চুম্বকের মধ্যে, কান আর মাথার মধ্যে। তাহলে এখানে যেহেতু তড়িৎ প্রবাহ সরল রৈখিক, তাহলে এই তড়িৎ প্রবাহের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রটা কেমন হবে? তাহলে এই তড়িৎ প্রবাহের জন্য সবাই সঠিক উত্তর করছো যে গোলাকার হবে, গোলাকার। এখন আমার প্রশ্ন যে গোলাকার, এই জায়গায় এখন তোমাকে বুঝতে হবে যে গোলাকার হবে, তার মানে এই তড়িৎ প্রবাহের জন্য আমি চারপাশে একটা এলাকা জুড়ে আমি চৌম্বক ক্ষেত্র পাবো। অর্থাৎ এই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে হচ্ছে এই তারে। অর্থাৎ এই তারে তড়িৎ প্রবাহের জন্য, তাহলে I1 প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে হচ্ছে এই তারে। এই তারে চৌম্বক ক্ষেত্রের মানটা, তাহলে এটা যেহেতু I1 প্রবাহের জন্য, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা ধরলাম β1। এই চৌম্বক ক্ষেত্রের মান কত বলো? β1। তাহলে এই জায়গায় β1 সমান কি হবে? দেখো β1, এখানে খেয়াল করো, এখানে তোমার
খেয়াল কর, এই বিটা ওয়ানটা এখানে চুম্বক ক্ষেত্রটা তুমি কিসের জন্য পাবা? এখানকার প্রবাহের জন্য পাবা। অর্থাৎ এটা আমরা জানি যে অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এটা কিন্তু আমরা শিখছিলাম যে পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এখানে এর পরিচয় হচ্ছে এই জায়গায় আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব ওই বিন্দুর এই যে পরিবাহী তার থেকে তার লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বটা আমরা কত বিবেচনা করছি? লম্ব দূরত্বটা আমরা বিবেচনা করছি হচ্ছে ডি। তার মানে এখানে আমি মানটা কত পাবো? মিউ নট। এখানে আমি চৌম্বক ক্ষেত্র পাবো এই প্রবাহের জন্য, অর্থাৎ I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। খুব ভালো করে বুঝো, মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। এবার আমরা যে কাজটা করতে চাই অনুরূপভাবে এইখানকার কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা কত পাবো? তাহলে বলো তো দেখি। মিউ নট অনুরূপভাবে এটা হবে I2, কারণ এখানে তুমি চৌম্বক ক্ষেত্র এই পরিবাহী তারের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবা, কিন্তু এই প্রবাহের জন্য না, এই প্রবাহের জন্য মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। এটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যে এখানকার তড়িৎ প্রবাহের জন্য, এই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে হচ্ছে এখানে, আর এই তারে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে এখানে। কারণ যেখানে তড়িৎ প্রবাহ চলে তার চারপাশে গোলাকার একটা এরিয়া জুড়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তার মানে এই প্রবাহের জন্য এর চারপাশে সকল জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে, কিন্তু এই তারের উপরস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0। এখন এই পর্যন্ত কি সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো। আজকে একটু শেষ পর্যন্ত ভাইয়ার সাথে থাকো, দেখবে যে তোমার পুরো চ্যাপ্টারে কোথাও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই জানি কি? আমরা সবাই জানি চৌম্বক বলের মান কত। আমরা সবাই জানি চৌম্বক বলের মানটা হচ্ছে এই জায়গায়, চৌম্বক বল আমাদের এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল। আমরা জানি যে কোনো পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক বলের মানটা হচ্ছে ILB, ঠিক আছে, ILB সাইন থিটা, এটা আমরা জানি, ঠিক আছে, যে চৌম্বক বলের মানটা কত? ILB। এখন আমার প্রশ্ন, আমি এই তারের প্রবাহের জন্য চৌম্বক বলের মান বের করব। তাহলে এই তারের প্রবাহটা কত? এই তারের প্রবাহটা হচ্ছে আমাদের I1। আর তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য এল, এই তারের দৈর্ঘ্য এল, দুইটা সমান দৈর্ঘ্যের তার নিছি, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এল। আর বিটার মান, এই তারে যে তড়িৎ প্রবাহ, কিন্তু এই তারে বিটার মান কত? এই তারের মধ্যে বিটার মান হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে মিউ নট I2, তাহলে I2 ডিভাইডেড বাই 2 পাই ডি, হ্যাঁ 2 পাই ডি, ঠিক আছে। আমরা থিটার মানটা এখানে চিন্তা করতেছি না, এই জায়গায় খেয়াল করো। তাহলে মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে আমার এই যে দুইটা তারের দরুন চৌম্বক বলের মানটা কত আসতেছে দেখো। দুইটা তারের দরুন তোমার চৌম্বক বলের মানটা হচ্ছে I1। খেয়াল করো এই জায়গায় আমরা তাহলে একটু সুন্দর করে লিখলে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি, আরো একটা কি আছে? এল। অর্থাৎ দুইটা তারের মধ্যকার, দুইটা সমান্তরাল তারের মধ্যকার চৌম্বক বলের মানটা হচ্ছে মিউ নট I1 I2 এল ডিভাইডেড বাই 2 পাই ডি। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা তোমরা প্রত্যেককেই বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কষ্ট করে জানাও। খেয়াল করো এখানে এই তারের মধ্য দিয়ে আমরা জানি চৌম্বক বল F সমান হচ্ছে ILB। তাহলে এখানে I এর মান কত? এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? I1। তাহলে এই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হলো I1। এই তারের দৈর্ঘ্য কত? L। এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে L। আর এই জায়গায় বিটার মান, এই তারের মধ্যে বিটার মান কত? এই তারের মধ্য দিয়ে বিটার মান হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে বিটার মান আমরা বসাইছি মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি, অর্থাৎ মিউ নট I1 I2 এল ডিভাইডেড বাই 2 পাই ডি। অর্থাৎ দুইটা তারের মধ্যকার বলের মান আমরা পাইলাম যে এই দুইটা তার পরস্পরকে কত বলে আকর্ষণ করবে। এখানে তো আমরা জানি আকর্ষণ করবে সমমুখী প্রবাহ। তাহলে দুইটা তার পরস্পরকে কত বলে আকর্ষণ করবে? দুইটা তার পরস্পরকে মিউ নট I1 I2 এল ডিভাইডেড বাই 2 পাই ডি বলে আকর্ষণ করবে। তাহলে এখানে এই বলটার মান যা হবে, এখানেও আমার বলের মানটা তাই হবে, F ইকুয়াল টু মিউ নট I1 I2 এল ডিভাইডেড বাই 2 পাই ডি।
কিন্তু বলো তো দেখি এখানকার বল আর এখানকার বলের মধ্যে একটা পার্থক্য থাকবে, সেই পার্থক্যটা কি একটু বলার চেষ্টা করো তো দেখি। এই নাম্বারটাতে ফোন দাও তো, বারবার যে এই এখানকার বল আর এখানকার বলের মধ্যে একটা পার্থক্য থাকবে, একটু বোঝার চেষ্টা করো যে তাহলে এই বল আর এই বলের মধ্যকার পার্থক্যটা কি হবে। সবাই ঠিক ধরছো যে এখানে তার দুইটা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে আর এখানে তার দ্বয় পরস্পর পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। সবাই একটু আমাকে বলো যে এটা সবার কাছে ক্লিয়ার কিনা। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই জায়গায় তো সবার ক্লিয়ার। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেছি যে হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ। এখন এটা কি সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আকর্ষণ বল। তাহলে দুইটা তারের মধ্যকার এখানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কত, এইটা। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কিসের জন্য, এটা হলো তোমার সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য, সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আকর্ষণ বল হচ্ছে এইটা। তাহলে আমি যদি একক দৈর্ঘ্যের জন্য আকর্ষণ বল বের করতে চাই, যে আমি এবার বের করতে চাই যে একক দৈর্ঘ্যের জন্য আকর্ষণ বল, একক দৈর্ঘ্যের জন্য দুটি তারের মধ্যকার বল। তাহলে একক দৈর্ঘ্যের জন্য বলটা কত হবে, তাহলে F ডিভাইডেড বাই L। তাহলে একক তারের দৈর্ঘ্যের জন্য তোমার বলের মানটা হবে F ডিভাইডেড বাই L। তাহলে আমি এক্ষেত্রেও L দ্বারা ভাগ করব, এক্ষেত্রেও আমি L দ্বারা ভাগ করব। তাহলে আমি যখন L দ্বারা ভাগ করব তখন এই L আর এই L কাটা যাবে। তাহলে এইটা সমান আমার কি হবে, এইটা সমান আমাদের লেখা যাবে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে এই দুইটা তারের মধ্যকার যখন বল বের করবে, বল বের করতে বলবে, তখন আমি এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করব যে এখানে কি সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য বল বের করতে বলছে না একক দৈর্ঘ্যের জন্য বল বের করতে বলছে। যদি একক দৈর্ঘ্যের জন্য বল বের করতে বলে তার মানে তোমাকে F বাই L বের করতে বলছে। তাহলে F বাই L সমান কত হবে, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। আর যদি বলে শুধুমাত্র বল বের করো, দুটি তারের মধ্যকার বল বের করো, তখন তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই 2 পাই ডি। এই পর্যন্ত কি তোমার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এখান থেকে ধরো আমরা কেমন প্রশ্ন হতে পারে, আমি একদম ডিরেক্ট তোমার অঙ্ক দেওয়া থাকতে পারে, তোমাকে বললো যে এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট চালাইছি, এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমি 7 অ্যাম্পিয়ার কারেন্ট চালাইছি। তোমাকে বলা হলো এই দুইটা তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তারের দৈর্ঘ্য হলো 10 মিটার। আমার প্রশ্ন একক দৈর্ঘ্যে হ্যাঁ ক্রিয়াশীল বল কত। খেয়াল করো তোমাকে কি বের করতে বলছে, এই দুইটা তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত। এখানে তোমার এই তারদ্বয়ের দূরত্ব দেয়া আছে 1 মিটার, তারদ্বয়ের দূরত্ব দেয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে বলো তো দেখি আমাদের এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা কি এখানে এই ফর্মুলাটা ব্যবহার করব না নিচের ফর্মুলাটা ব্যবহার করব, সবাই একটু বলো কোন ফর্মুলা ব্যবহার করতে হবে। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বের করতে বলছে, তাহলে বলো যে 1 নম্বর ফর্মুলা ব্যবহার করব না 2 নম্বর ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা ব্যবহার করব। তাহলে এই জায়গায় আমাদের F বাই L বের করতে বলছে, F বাই L সমান কত, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে এখানে মিউ নট এর মান কত, মিউ নট হচ্ছে তোমার 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। এখানে I1 প্রথমটার প্রবাহ মাত্রা কয় অ্যাম্পিয়ার, 5, দ্বিতীয়টার প্রবাহ মাত্রা হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডি এর মান কত। পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া, পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1। এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান বের করতে পারবো। এবার একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান বের করতে পারবো। এখন খেয়াল করো তো দেখি, সবাই আমাকে একটা জিনিস বলো, বলো তো দেখি বিটা চৌম্বক ক্ষেত্র স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে বিটা আমাদের ভেক্টর রাশি, তা আমরা জানি চৌম্বক ক্ষেত্র বিটা এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা যদি বিটা এর মান বের করতে চাই, লব্ধি কোথাও যদি একাধিক চৌম্বক ক্ষেত্র থাকে, এই জায়গায় তুমি দেখবা যে এই চৌম্বক ক্ষেত্র দুইটা একই দিকে ক্রিয়াশীল, যে চৌম্বক ক্ষেত্র দুইটা একই দিকে ক্রিয়াশীল,
না বিপরীত দিকে ক্রিয়াশীল? খুব ভালো করে বুঝিও, একই দিকে ক্রিয়াশীল না বিপরীত দিকে ক্রিয়াশীল? আমরা জানি যখন দুইটা চুম্বক মানে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয় তখন লব্ধির মান কত হয়? কথা বলো, যে দুইটা ভেক্টর পি আর কিউ, দুইটা ভেক্টর পি আর কিউ যখন একই দিকে ক্রিয়াশীল হয় তখন লব্ধির মান কত হয়? তাহলে আমরা জানি দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হবে তখন লব্ধির মান হবে পি প্লাস কিউ, কারণ ভেক্টর দ্বয়ের যোগফল হয়, এটা আমরা সবাই জানি, ভেক্টরে পড়ছি। আর দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন লব্ধির মান কি হয়? পি আর কিউ এর বিয়োগফল। তখন লব্ধির মান হয় পি আর কিউ এর বিয়োগফল। তাহলে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় পি আর কিউ এর যোগফল, আর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় পি আর কিউ এর বিয়োগফল। এখন তোমার একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার, যে এখানে ধরো তোমার দুইটা চৌম্বক ক্ষেত্র পাইছো, দুইটা চৌম্বক ক্ষেত্র পাইছো, একটা হচ্ছে বি1 আর একটা হচ্ছে বি2, ঠিক আছে? একটা বিটা1 আর একটা হলো বিটা2। তাহলে বিটা1 আর বিটা2 যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা হবে বিটা সমান বিটা1 প্লাস বিটা2। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এই জায়গায় বিটার মানটা হবে বিটা1 ডেল বিটা2। আর দিক অলওয়েজ বড়টার দিকে, মনে রাখবা, দিক অলওয়েজ বড়টির দিকে। এই পর্যন্ত একটু মনে রাখা যাবে কিনা একটু আমাকে বলো, যে আমরা এটা কিন্তু আগেই শিখছি যে এখানে বিটা1 ডেল বিটা2 মানে কি? বড়টা বিয়োগ ছোটটা। আর লব্ধির দিক অলওয়েজ কোন ভেক্টরের দিকের উপর নির্ভরশীল হয়? বড় ভেক্টরের দিকের উপর নির্ভরশীল হয়। তাহলে দিক হবে বড়টার দিকে। সবাই একটু এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এবার তুমি একটা টেকনিক, একটা লাইন মনে রাখলে এই লব্ধি চৌম্বক ক্ষেত্র রিলেটেড প্রবলেম আর তোমার কাছে কোনো প্রবলেমই মনে হবে না। একটা লাইন তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে বিন্দুতে বিটা নির্ণয়, খুব ভালো করে বুঝিও, যে বিন্দুতে আমরা বিটা নির্ণয় করব, ঠিক আছে, সেই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে থাকতে হবে। এটা একটা টেকনিক, যে আমি যে বিন্দুতে বিটা নির্ণয় করব সেই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে চিন্তা করব। যে আমি যে বিন্দুতে বিটা নির্ণয় করব সেই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে চিন্তা করব। সবাই এবার এই কনসেপ্টগুলো বোঝার জন্য রেডি হয়ে যাও, যে আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করব, যেটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বা ভার্সিটি ভর্তি পরীক্ষা কম আসবে, বা বুয়েট ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে বেশি আসবে, বা অনেকে যারা 21 ব্যাচের আছে তাদের সিকিউতে এই প্রবলেমগুলো খুব বেশি হয়, লব্ধি চৌম্বক ক্ষেত্রে মান রিলেটেড। তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, খেয়াল করো, আমি সাপোজ এই জায়গায় এখানে চৌম্বক ক্ষেত্রে মান বের করতে চাই। খেয়াল করো, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করতে চাই। খুব ভালো করে বুঝিও, আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করতে চাই। তাহলে এই বিন্দুটা এখান থেকে ধরো কত দূরত্বে অবস্থিত? এখান থেকে ধরো এটা এ দূরত্বে অবস্থিত। খুব ভালো করে বুঝিও যে এখান থেকে এ দূরত্বে অবস্থিত। তাহলে এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র পাবো কয়টা প্রবাহের জন্য? I1 প্রবাহের জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবো, সেটা হলো বিটা1। আবার সবুজ কালি ভালো দেখা যায় না, আমরা অন্য কালি ইউজ করি। এই প্রবাহের জন্য আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রটা কত? এই প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বিটা1। আবার এই দ্বিতীয় প্রবাহের জন্য আমরা এই বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র পাবো, সেই প্রবাহটা হচ্ছে বিটা2। তাহলে আমরা এখানে দুইটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। খুব ভালো করে বুঝিও, আমাকে এখানে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এখন বলো তো দেখি, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব সেই বিন্দুর সাপেক্ষে দুইটা প্রবাহই কোন পাশে আছে? দেখো, দুইটা প্রবাহই কোন পাশে আছে? বাম পাশে আছে না? তো আমাদের লজিকটা কি ছিল? যে বিন্দুতে বিটা নির্ণয় করব সেই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে বিবেচনা করতে হবে। তাহলে আমার কিন্তু এই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে আছে, দুইটা প্রবাহই বাম পাশে আছে। এখন আমাকে বলো তো দেখি, দুইটা প্রবাহ একই দিকে না বিপরীত দিকে? দুইটা প্রবাহ দেখো, এটাও উপরের দিকে, এটাও উপরের দিকে।
তাহলে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতেছি সেটার সাপেক্ষে একই পাশে আছে এবং দুইটা প্রবাহ একই দিকে আছে। তাহলে এখন আমাকে বলো দুইটা প্রবাহ যদি একই দিকে হয় তাহলে β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে এখানে তাহলে β1 লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান β সমান β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? দেখো আমাদের এত কষ্ট করতে হবে না, আমরা দেখে দেখেই সবগুলো বলতে পারবো। সবাই একসাথে β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? তো সবাই একদম সঠিক উত্তর দিছো যে আমার এখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান βp এইটা সমান হবে β1 প্লাস β2, β1 প্লাস β2 হবে। এবার আমরা β1 এর মান বের করি, β1 এর মান বের করি। খেয়াল করো β1 এর মান কত হবে? আমরা জানি মিউ নট, এই যে দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য ফর্মুলাটা কি? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এখানে এর পরিচয়টা কি ছিল? এই যে β1 এর মান হবে I1 প্রবাহের জন্য, তাহলে এটা হবে I1। খুব ভালো করে বুঝি, এটা হবে I1। এখানে 2 পাই এ, এ ছিল পরিবাহী থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব তার লম্ব দূরত্ব। তাহলে এইটা হলো পরিবাহী, চৌম্বক ক্ষেত্র বের করব এই বিন্দুতে। তাহলে আমার দূরত্ব কত হবে? আমাকে কি এই ডিসটেন্স নিলে হবে না এখান থেকে ডিসটেন্স নিতে হবে? তাহলে বলো তো দেখি এখানে এর মান কত হবে? সবাই আমাকে একটু উত্তর দাও। তাহলে I1 তড়িৎ প্রবাহের জন্য এখানে এর মান কত হবে? এখানে এর মানটা কি ছিল? যেখানে আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করব সেখান থেকে আমার এই পরিবাহী থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব, পরিবাহী থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তাহলে আমাকে বলো যে এ এর মান কত হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিছো, দ্যাটস গ্রেট। এখানে তোমার এই দূরত্বের মানটা হবে এখানে আসতেছে হলো d প্লাস এ। এবার তুমি খেয়াল করো যোগ β2 সমান কি হবে? β2 হবে I2 প্রবাহের জন্য, তাহলে মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই এ। এবার বলো তো দেখি এর মান কত? তাহলে চৌম্বক ক্ষেত্র বের করব এই বিন্দুতে, পরিবাহী তার হচ্ছে এইটা, তাহলে এই তার থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কত বলো? হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিছে, এবার হবে এ। তাহলে এটা হচ্ছে β1 প্লাস β2, মান বসায় অঙ্ক করলে হবে। এবার ধরো আমি এই কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব, কিউ বিন্দুতে, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। তাহলে বলো তো দেখি বিটা কিউ, আমার এক নম্বর লজিকটা কি? এক নম্বর লজিক, এখানে I1 প্রবাহের জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবা β1, I2 প্রবাহের জন্য তুমি একটা চৌম্বক ক্ষেত্র পাবা β2। এখন এক নম্বর লজিকটা হচ্ছে যে বিন্দুতে বিটা নির্ণয় করব ওই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ একই পাশে থাকতে হবে। দেখ এই বিন্দুর সাপেক্ষে দুইটা প্রবাহই কিন্তু ডান পাশে আছে। তাহলে আমাকে বলো তো দেখি বিটা কিউ সমান কি হবে? β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? সবাই একটু উত্তর করো, β1 প্লাস β2 না β1 ডেল β2? এবারও তোমরা সবাই সঠিক উত্তর দিছো যে এবারও কি হবে? β1 প্লাস β2 হবে। হ্যাঁ রাইট, যে β1 প্লাস β2। কেন? কারণ দুইটা প্রবাহই একই দিকে। তাহলে এখানে বিটা কিউ সমানও হবে β1 প্লাস β2। এবার আমরা এটার মাঝে কোনো বিন্দুতে, ধরো যে আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব, আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে এবার আমাকে বলো তো দেখি বিটা আর এইটা সমান কত হবে? এবার আর বিন্দুর সাপেক্ষে আমার এক নম্বর যে লজিকটা হচ্ছে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব সেই বিন্দুর সাপেক্ষে সকল প্রবাহ এক পাশে থাকতে হবে, এটা ছিল আমাদের ফার্স্ট কথা। কিন্তু এই বিন্দুর সাপেক্ষে কিন্তু সকল প্রবাহ এক পাশে নাই, এটা দুইটা দুই পাশে আছে। তাহলে দুইটাকে আমি এক পাশে নিয়ে আসবো, আমি হয় এটাকে এই পাশে নিয়ে আসবো অথবা এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমি এই প্রবাহটাকে যখন আমি এই প্রবাহের এই পাশে নিয়ে আসব তখন আমি দিকটা উল্টায় দেব। তাহলে আগের দিক যেদিকে ছিল এখনকার দিক হবে তার বিপরীত দিকে, কারণ আমি বিন্দুর সাপেক্ষে প্রবাহটাকে জাস্ট এ পাশে নিয়ে আসছি, মানে জাস্ট দ্রুত করার জন্য। তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমি কি করব? প্রবাহ মাত্রাটা উল্টায় দেব। তাহলে এখন আমাকে বলো তো দেখি I1 আর I2, খুব ভালো করে বুঝিও, I1 আর I2 একই দিকে না বিপরীত দিকে? তাহলে বিপরীত দিকে। তাহলে বলো বিটা আর সমান কি হবে? β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে?
তাহলে আমি যখন দিকটা চেঞ্জ করে দেব, অর্থাৎ পাশটা যখন চেঞ্জ করে দেব, তখন প্রবাহ মাত্রার দিকটাও আমি চেঞ্জ করে দেব, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে বলো β1 প্লাস β2 হবে না β1 ডেল β2? ওয়াও, সবাই সঠিক উত্তর দিছে। আহাত সঠিক উত্তর দিতে পারছো, নিপা সঠিক উত্তর দিছো, আরো অনেকেই যারা আনসার দিছে কেউ কিন্তু ভুল করতেছো না। আর তোমরা বলো যে তোমরা নাকি এই চ্যাপ্টার পারো না। কিভাবে ম্যান? তোমরা তো সবগুলোর উত্তর করতে পারতেছো। তাহলে এইটা হবে β1 ডেল β2। এবার আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, আমি ধরো এই যে এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে মান বের করবো, সবাই একটু চিন্তা করে সঠিক উত্তর দিবা, সঠিক উত্তর দিবা আশা করি। বিটা সমান কি হবে বলো? এ বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রে মান বের করব, বলো β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? সবাই সঠিক উত্তর দিবা আশা করি ইনশাআল্লাহ। যে এবার এ বিন্দুতে কি হবে ভাইয়া? এ বিন্দুতে কি হবে? β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? তো আমরা অলরেডি উত্তর পাওয়া শুরু করছি। আমাদের শাহিন উত্তর দিছে, আমাদের এখানে প্যারাডক্সিক্যাল রাফিদ, ও ওয়াও, আমাদের সাথে আবির আনসার করছে, সাকিব আনসার করছে। উৎস একটু ভালো করে চিন্তা করো ভাইয়া, একটু ভালো করে চিন্তা করো। উৎস তোমরা একটু ভালো করে চিন্তা করো। তো আমরা অনেক সঠিক উত্তর পাইছি, আবার দুই একজন ভুলও উত্তর দিছো। আশা করি আমি বুঝাই দেওয়ার পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এখানে দেখো বিন্দুর সাপেক্ষে কিন্তু দুইটা প্রবাহ দুই দিকে, দুইটা প্রবাহ দুই দিকে। তাহলে আগে এক পাশে চিন্তা করতে হবে। তাহলে তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে তুমি যদি নিয়ে আসো তাহলে এটার প্রবাহ মাত্রার দিকটা উল্টে যাবে। তাহলে এবার খেয়াল করো, দুইটা প্রবাহ একই দিকে, তাহলে দুইটা প্রবাহ একই দিকে হলে কি হবে? β1 প্লাস β2। তাহলে দুইটা প্রবাহ একই দিকে হলে হয় β1 প্লাস β2। এবার আমার সেকেন্ড প্রশ্নের উত্তর, এবার আশা করি কেউ ভুল করবে না। এই বিন্দুতে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? সবাই বিটা বি বলো। এই বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যখন আমরা বের করতে চাবো তখন চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? সবাই একটু উত্তর দাও। বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সবাই বি লিখবা আগে, তাহলে আমি বুঝবো যে তুমি বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতেছো। এখানে তোমরা বি বিন্দুর জন্য তোমরা আগে লিখবা বি, হ্যাঁ। তাহলে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? সবাই একটু আমাকে উত্তর দাও। তাহলে বি বিন্দুর জন্য β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? যারা ডেল লিখতে পারতেছে না তারা মাইনাস লেখো, কোনো সমস্যা নাই। β1 প্লাস β2 না β1 ডেল β2? তাহলে কিন্তু তোমরা সবাই বলতেছো যে ভাইয়া এটা পারেন না আপনি, এটা তো β1 ডেল β2। এখন এই জায়গায় এই আর বিন্দু কি হবে বলো তো দেখি? আর বিন্দু, সবাই এখানে আর বিন্দু কি হবে? সবাই বলো বিটা আর, এটা সমান কি হবে? সবাই আমাকে একটু বলো যে বিটা আর সমান কি হবে? তোমরা নাকি পারো না, দিক নাকি ভুল করো, এগুলা তোমাকে কে বলছে ভাইয়া? আমি তো জানি যে হচ্ছে আমার প্রত্যেকটা এই যে এখানে যারা আছে লাইভে তারা কখনো এগুলা আর কখনো ভুল করবে না, কখনোই ভুল করবে না। যে এই জায়গায় ভুল করার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এটা I1, এটা I2। তাহলে এবার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান আমি বের করব, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে বিটা সমান কি হবে বলো? β1 প্লাস β2 হবে না β1 ডেল β2 হবে? সবাই একসাথে, যে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বলো? এবার কত হবে? এর আগেরটাও সবাই সঠিক উত্তর দিছে, দ্যাটস গ্রেট। তাহলে এবার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে এখানে অনেকে আর বিন্দুতে প্লাস বলছো ভাইয়া। এটা যদি আর বিন্দু হয় ভাইয়া, দুইটা প্রবাহ তো একই পাশে আছে, তাহলে কোনো সমস্যা নাই, পাশ তো একই আছে। এখন খেয়াল করো, একটা প্রবাহ এই দিকে আরেকটা প্রবাহ তার বিপরীত দিকে, তার মানে এখানে অবশ্যই β1 ডেল β2। এখানে তো প্লাস হবে না ভাইয়া, এখানে কেমনে প্লাস হয়? একটা যেদিকে, একটা প্রবাহ মাত্রা যেদিকে, আরেকটা প্রবাহ মাত্রা তো তার বিপরীত দিকে। তাহলে দুইটা যেহেতু বিপরীত দিকে, তাহলে অবশ্যই কি হবে? β1 ডেল β2। এই যে দুই একজনের মধ্যে কনফিউশন ছিল, আশা করি সেই কনফিউশনটা দূর হয়ে গেছে। এখানে আমাকে বলো তাহলে এটার উত্তর কত হবে? সবাই দেখো, এই বিন্দুর সাপেক্ষে দুইটা প্রবাহ একই পাশে আছে, তাহলে এখানে বিটা সমান কি হবে? এখানে β1 প্লাস β2। তাহলে বলো, এখন যে কোনো অঙ্ক যে কোনো ভাবে আসুক, আমার লক্ষ্মী ছোট ভাই ছোট বোন প্রত্যেককে করতে পারবে কিনা? সবার কাছে ব্যাপারটা চয়াকার চকচকা, ফয়াকার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। এগুলা কি আমরা আগে যতটুকু কঠিন ভাবছিলাম আসলে কি এত কঠিন, না একদম পানির মতো সহজ? একটু আমাকে জানাতে থাকো ভাইয়া।